হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব খাদানের টিজারের রিভিউ। তো টিজারটা রিভিউ করার আগে আমি দুটো ডিসক্লেমার দিতে চাই। এক, যে আমার কন্টেন্ট দেখে তো আপনারা বুঝতেই পারেন, কোনো ট্রেন্ডিং জিনিসে গা ভাসিয়ে আমি দুটো ভিডিও বানাবো, দুটো সাবস্ক্রাইবার আসবে, দুটো ভিউজ আসবে, আমি ওইভাবে আমার ইউটিউব করি না। সেটা আমার কন্টেন্ট দেখলেই নিশ্চয়ই বোঝা যায়। আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করেছেন, আমার খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার, কিন্তু অনেকে আছে যারা খুব লয়াল, সবসময় আমার পাশে থাকেন। তো তারা বারবার করে রিকোয়েস্ট করছেন, তো তাই জন্য বানাচ্ছি। এবং সেকেন্ডলি, আমার পরিচিত বেশ কয়েকজন মানুষ তারাও বলেছিলেন যে আমি রিভিউটা যাতে করি টিজারের। তো এই গেল ফার্স্ট ডিসক্লেমার। অ্যান্ড ডিসক্লেমার নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আই হ্যাভ আ ভেরি স্ট্রং সোশিও পলিটিক্যাল স্টান্স, এবং সেই স্টান্সটা বেসড অন দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্য কারেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ওই হে হে আমি তো অরাজনৈতিক, ওটা আমি সাজতে পারবো না। আই হ্যাভ আ ভেরি স্ট্রং স্টান্স, এবং সেটা কিন্তু চেঞ্জও হয় না। সেটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, রোস্ট ভিডিওতে খিল্লি করেও বলেছি, সিরিয়াস ভিডিওতেও বলেছি। তো দেয়ার ইজ দ্যাট ইজ ওয়েল। তো ভিডিওটা শুরু করছি, এবং ভিডিওটা তিনটে পার্টে হবে। ফার্স্ট পার্টে আমি টিজারটা রিভিউ করব, সেকেন্ড পার্টে সম্ভাব্য যে স্টোরিটা হতে চলেছে সেটা নিয়ে একটু ডিসকাস করব, আর থার্ড পার্টে এই যে একটা অ্যালিগেশন উঠছে খাদানের টিজারটার সাথে, যেটা প্রচন্ড পরিমাণে ডেরিভেটিভ এবং কোথাও গিয়ে বিভিন্ন সিনেমা থেকে কপি করেছে, সেটা নিয়েও অ্যাড্রেস করব। তো টিজারটা কেমন লাগলো? টিজারটা আমার খুব ভালো লেগেছে। টিজারটার মধ্যে মোটামুটি সব অ্যাসপেক্টসই খুবই পজিটিভ। লুক অ্যান্ড ফিল সিনেমাটার খুব ভালো, অ্যাকশন যতটুকু দেখানো হয়েছে খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ফ্যান্টাস্টিক, ওভারঅল যে টোনটা আছে খুব ভালো, এবং খুব স্পেসিফিক একটা লোকেশন সেন্ট্রিক গল্প বলছে। যে লোকেশনের গল্পটা, যেটা আমি বহুরূপীর ক্ষেত্রেও বললাম, যে এমন একটা ওয়েস্ট বেঙ্গলের জায়গার কথা বলছে, বা সেই জায়গার মানুষের কথা বলছে যেগুলো আমরা সচরাচর বাংলা সিনেমায় দেখি না। তো সেটা খুব ভালো। একটা খুব স্ট্রং ডায়ালেক্ট দেয়া হয়েছে, খুব ডায়ালেকটিক্যাল একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, যেটাও কিন্তু শুনতে খুব ভালো লাগছে। তো ওভারঅল টিজারটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে একটা টিজারের কাজকে, এবং এটা আমি আগেও বলেছি, একটা টিজার বা একটা ট্রেলারের কাজ হচ্ছে ইট বাম্পস ইউ আপ ইউর এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য কিউরিয়াসিটি ফর দ্য ফিল্ম উইদাউট স্পয়েলিং দ্য অ্যাকচুয়াল ফিল্ম। এটা কিন্তু সেটা করতে পারে। আমার টিজারে একটা জিনিসই একটু লেগেছে, সেটা হচ্ছে যে দু এক জায়গায়, বিশেষ করে যিশু সেনগুপ্তের যে সাথে যে সিনগুলো আছে দেবদার, সেখানে তাদের যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনের এফেক্টটা একটু লেগেছে, বাট সেটা অবভিয়াসলি অনেক দেরি আছে। সিনেমাটা রিলিজের পোস্ট প্রোডাকশন এগুলো কারেকশন হয়েই যাবে। তো ওভারঅল ইটস এ গ্রেট টিজার। টিজারও ঠিক বলা যায় না, মানে প্রি টিজার কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট টিজার বা প্রি টিজার বলতে পারে। তো এই গেল রিভিউটা। ওভারঅল ইটস রিয়েলি গুড। সেকেন্ড আমি আসবো, সেটা হচ্ছে স্টোরি। দেখুন, স্টোরি বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে এটা কোন জায়গার গল্প বলছে। খাদান মানে হচ্ছে মিনারেল রিচ সয়েল, যেসব জমিতে খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। এবং আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা দেখেন, ভারতবর্ষ কেন বলবো, পৃথিবীর যে কোনো জায়গা দেখেন, এই জাতীয় খনিজ সমৃদ্ধ জায়গায় কিন্তু সাধারণত আদিবাসী মানুষদের বাস হয়। এবং আদিবাসী মানুষ যারা আছেন তারা কিন্তু প্রকৃতির পূজারী হন। সেক্রেড ল্যান্ড, দ্য কনসেপ্ট অফ সেক্রেড ল্যান্ড, প্রকৃতি তাদের মানে তাদের মেন ধর্ম হচ্ছে প্রকৃতি পুজো করা। আমি এগুলো কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের রিভিউর সময় বলেছিলাম, ওই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো তারা প্রকৃতিকে পুজো করে, এবং এই যে তাদের মিনারেল রিচ সয়েল বলে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেখানে বিশাল বিশাল মেশিনারি আসছে, খনি তৈরি হচ্ছে, এবং সেই খনি থেকে এক্সট্রাক্ট হচ্ছে, এটা কিন্তু তাদের সিক্রেট ল্যান্ডটাকে ভায়োলেট করে। তাদের যে বিশ্বাস, সেই দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু সেই এলিমেন্টটা কোথাও গিয়ে উঠে আসবে ইন ইটস ব্যাকড্রপ। এবং এখানে কিন্তু একটা খুব স্ট্রং ট্রাইবাল ফ্লেভারও আছে। একটা খুব ছোট্ট একটা শট আছে যেখানে ট্রাইবাল ডান্স আমরা দেখতে পাচ্ছি, পরব যেগুলো হয়। এবার দেবদার ক্যারেক্টারটা এখানে ইটস এ স্মল টাইম ওয়াগন ব্রেকার, একজন স্মল টাইম ক্রিমিনাল যে ওয়াগন ব্রেকিং করে। ওয়াগন ব্রেকিং মানে হচ্ছে যে কলিয়ারির যে ট্রান্সফার গুলো হয় সেখানে, সেই সময় একটা সময় যে তারা কি করতো, তারা এই ওয়াগন গুলোকে ভেঙে এনে সেটাকে ব্ল্যাক মার্কেটে বেচে দিত। ওয়াগনের মধ্যে কয়লা ইত্যাদি থাকতো। বাই দ্য ওয়ে, এই যে টিজারের যে জায়গাটায় মানে যে পোর্শনটার গল্প দেখানো হলো, ইট স্প্যান্স মাল্টিপল টাইম লাইন্স বাই দ্য ওয়ে, সেটা কিন্তু ওই লেট 60s আর্লি 70s ওই সময়টায়। তার কয়েকটা কারণ আছে। প্রথমত তার ড্রেস, বিশেষ করে দেবদার যে শার্ট বা যেগুলো পরেছেন সেগুলো এই লেট 60s আর্লি 70s এর ড্রেসিং স্টাইল। আপনারা যদি সেই সময়কার হিন্দি সিনেমা বা ইত্যাদি দেখেন তো সেটা দেখতে পাবেন। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে এখানে যদি আপনার অ্যাস্থেটিক্সটা দেখেন, ইটস এ স্টিম পাঙ্ক অ্যাস্থেটিক, সেটাও কিন্তু ওই
লেট 60s আর্লি 70s এরই একটা প্রোডাক্ট, কারণ লেট 70s আর্লি 80s থেকে ইলেকট্রিফিকেশন চালু হচ্ছে ভারতবর্ষের রেলের। মাস ইলেকট্রিফিকেশন কিন্তু লেট 70s থেকে চালু হচ্ছে। তো যেহেতু এখানে একটা স্টিম পাঙ্ক আমরা ফিল পাচ্ছি, স্টিম চালিত ইঞ্জিন দেখতে পাচ্ছি ট্রেনের, তো এটা প্রবাবলি আর্লি 70s এর গল্প। এবং থার্ড, দেবদার একটা অ্যাকশন সিকোয়েন্সে দেখবেন দুটো বন্দুক ঘোরাচ্ছে, দিজ আর মুসবার্গ 550 শর্ট গানস। তো সেটাও কিন্তু ওই 70s এরই রেলিক। এবং মাল্টিপল টাইম লাইন্স হতে চলেছে এই সিনেমাটাতে। তো দেবদা এই গল্পে একজন, আমার যেটা মনে হয়, আমি ভুলও হতে পারি, হি ইজ এ স্মল টাইম ক্রিমিনাল। এবং সে কি করছে, সে আস্তে আস্তে ক্রাইমের যে ল্যাডারটা আছে সেই ল্যাডারটাকে ক্লাইম্ব আপ করছে, এবং সেখানে কোথাও গিয়ে একটা ডাবল ক্রস হতে চলেছে যিশু সেনগুপ্তের সাথে দেবদার। একদম অভিন্ন হৃদয় বন্ধু, সেটা টিজারে আমরা দেখলাম। এবং এই ক্ষেত্রে মানে এরকম বন্ধুত্বের ক্ষেত্রে একটা ডাবল ক্রসিং এর ব্যাপার চলেই আসে। এবং ডাবল ক্রসিং এর ব্যাপারটা আমি সেই কারণে, আরো একটা কারণে বলছি, যে লাস্ট যে ডায়লগটা আপনারা যদি শোনেন, যে এই জমিন হয় খাদান হবে না হলে শ্মশান, এটা কিন্তু একটা অ্যান্টি হিরো ডায়লগ। এবং আমি যেটা ফার্স্টেই বললাম, যে এই যে জমিটা, এটা কিন্তু এই ট্রাইবাল মানুষদের কাছে সেক্রেড। তো কোথাও গিয়ে এই যে দেবদা যখন বলছে হয় এই জমি খাদান হবে, মানে এখান থেকে না হয় হয় খনি হবে না হলে শ্মশান হয়ে যাবে, এটা কিন্তু ইটস আ কাইন্ড অফ আ ভিলেন স্টেটমেন্ট। মানে আপনি এই ট্রাইবাল মানুষদের এগেনস্টে গিয়ে কথা বলছেন। তো আমার সেই জন্য মনে হয় কোথাও গিয়ে সে ম্যানিপুলেটেড হচ্ছে, এবং যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটাকে ম্যানিপুলেট করছে। এবং সেখান থেকে এই যে ছেলেদেবের যে ক্যারেক্টারটা আছে, ডাবল রোল যেহেতু আছে, সে টেক ওভার করছে। আর বাই দ্য ওয়ে, এখানে অনেক ছোট ছোট ডিটেলিং আছে। একটা সিন আমি দেখলাম প্রোটেস্ট করা হচ্ছে। এবার এই প্রোটেস্টের সিনে দুটো মানে থাকতে পারে। একটা আমি ফার্স্টে যেটা বললাম, যে ট্রাইবাল মানুষদের সিক্রেট ল্যান্ডের যে কনসেপ্ট, সেখানে যাতে মানে এই রকম ইন্ডাস্ট্রি না তৈরি হয়, এরকম এক্সপ্লয়টেশন না হয়, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট মাফিয়া এই জাতীয় জিনিসগুলো তো হয় একটা খনি অঞ্চলে, সেটার এগেনস্টে ট্রাইবাল মানুষরা প্রোটেক্ট করছে, টু প্রোটেক্ট দেয়ার নেচার। আর সেকেন্ড যেটা হতে পারে, এবং সেই সেকেন্ডটা আমার ডিসকভারি নয়, আমি আগেই বলে দিচ্ছি, যে মানে যে প্লাকার্ড হাতে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, ওখানে একজন বলছেন যে সেখানে একটা বঙ্গভঙ্গের উল্লেখ আছে। এবার এটাকে অনেকে মিস ইন্টারপ্রিট করছে। এই বঙ্গভঙ্গ যেটা এখানে বলা হয়েছে, এটা 1956 এর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। 1956 সালে, তখনও তো ভারতবর্ষের যে স্টেটে, কোন স্টেটের বাউন্ডারি কি হবে, কোন স্টেটে মধ্যে কোন কোন এরিয়া আসবে, সেগুলো ঠিক হয়নি। তো সেই সময় কিন্তু একটা কথা উঠেছিল, যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে বিহারের আন্ডারে করে দিতে। মানে এখন যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ফ্রন্টিয়ার রিজিয়ন, ঝাড়খণ্ডের সাথে যেগুলো বর্ডার করে, ঝাড়খণ্ড সেই সময় বিহারেরই পার্ট ছিল, আলাদা স্টেট হয় 2000 সালে। তো বিহারের আন্ডারে করে দিতে, কারণ সেগুলো খনিজ সমৃদ্ধ জায়গা, সেখানেও আদিবাসী মানুষদের বাস। তো সেই সময় কিন্তু বাঙালি মানুষরা রুখে দিয়েছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে আবার বাংলাকে ভাঙা হচ্ছে, বা আবার কিন্তু বাংলার বুকে আবার একটা ছুরি চলছে। এবার সেটার কারণ কি, 1947 সালে, তার ঠিক 9 বছর আগে ভারত ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়ে ইস্ট পাকিস্তান হয়েছে। তো মানুষরা কিন্তু তখন ওটাকে রুখে দিয়েছিলেন। তো ওইটাকেই কিন্তু এখানে বঙ্গভঙ্গ বলা হচ্ছে বলে আমার বিশ্বাস। তা না হলে অন্য 1947 বা তারও আগের যে 1905-এর যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ, সেটা স্টোরি লাইনে কোনো সেন্স হবে না। 1956 এরটা ইট মেক্স স্টোরি লাইন সেন্স, যে দেব ছোটবেলায় ওই ঘটনাটা দেখছেন, এবং সেখান থেকে যে একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে, সেখান থেকে সে হয়তো আস্তে আস্তে উঠে আসছে। দিস আর অল মাই প্রেডিকশনস। তো আমার ওটা বিশ্বাস। আর তা না হলে যেটা বললাম, ওই প্রোটেস্টের ইয়েটা হচ্ছে ওই সেক্রেড ল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য। তো এই ছিল আমার স্টোরি প্রেডিকশন, যে দেব ইজ আ স্মল টাইম ক্রিমিনাল হুজ ক্লাইম্বিং আপ দ্য ক্রাইম ল্যাডার। যিশু সেনগুপ্ত ইনিশিয়ালি হয়তো তাকে সাপোর্ট করছে, বাট দেয়ার ইজ আ ডবল ক্রস সামহোয়ার। এবং দেবের যে ফার্স্ট এন্ডিংটা হচ্ছে, সেটা কিন্তু অ্যান্টি হিরো এন্ডিং, মানে আমরা এই টিজারের শেষে যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই গেল সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট যেটা, সেটা কে বলা হচ্ছে এই সিনেমাটা কপি। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইউ ক্যান নট কপি জনরার স্টিরিওটাইপস, ইউ ক্যান নট কপি আ ফ্রেমওয়ার্ক। আপনি যেটা কপি করতে পারেন সেটা এক্সিকিউশন। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন, এই সিনেমাটা সম্ভাব্য গল্প, আমার যেটা মনে হয়, দেব একজন স্মল টাইম ক্রিমিনাল, সে আস্তে আস্তে ল্যাডার ক্লাইম্ব করছে, এবং হি ইজ বিকামিং দ্য আলটিমেট ক্রাইম বস। এটা কেজিএফ এর মতো কিছুটা, এটা পুষ্পার মতো, এটা তারও আগে গেলে দিওয়ারের মতো। এগুলো কি, এই সিনেমাগুলো কি এই গল্পটা ইনভেন্ট করেছিল? পুষ্পা ইনভেন্ট করেছিল না, কেজিএফ ইনভেন্ট করেছিল না। এটা 1931 সালের একটা হলিউডের সিনেমা,
এডওয়ার্ড জি রবিনসনের সিনেমাটার নাম হচ্ছে লিটল কাইজার, সেই অর্থে বলতে গেলে প্রথম গ্যাংস্টার সিনেমা। সেইখানে এই স্টোরির টেমপ্লেট দেখতে পাই, যেখানে একজন স্মল টাইম ক্রিমিনাল, সে আস্তে আস্তে ক্রাইমের ল্যাডার ক্লাইম করে হি ইজ বিকামিং দ্য আলটিমেট কিংপিন অফ দ্যাট এরিয়া। এডওয়ার্ড জি রবিনসন কে বলা যেতে পারে হি ইজ দ্য ফাদার অফ গ্যাংস্টার ফিল্মস, এডওয়ার্ড জি রবিনসন আর জেমস ক্যাগনিকে। তো সে যাই হোক, তো ইটস আ ভেরি ওল্ড টেমপ্লেট, এবং সেই টেমপ্লেট থেকেই তারপরে হাজার একটা সিনেমা হচ্ছে। এই স্টোরি টেমপ্লেটে আপনারাই ভাবুন না, আপনারাই হয়তো শয়ে শয়ে সিনেমা দেখেছেন এই স্টোরি টেমপ্লেটে। তো ইউ ক্যান নট, এটা একটা ফ্রেমওয়ার্ক। এবং তাছাড়াও তো আমি আমার 7 বেসিক প্লটস এর যে ভিডিও যারা দেখেছেন, সেখানে আমি কিন্তু বলেছিলাম যে র্যাগস টু রিচেস্ট স্টোরি, এটা কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে বলা হচ্ছে। আর সেকেন্ডলি যেটা, সেটাকে বলা হচ্ছে এটা লুক অ্যান্ড ফিল, সেটা কোথাও গিয়ে কেজিএফ থেকে ইন্সপায়ার্ড। এখানে আপনি বুঝুন যে কেজিএফ কি করছে। কেজিএফ দুটো ডিস্টিংটিভলি আলাদা জিনিসকে মেশাতে পারছে, এবং এই জন্য আমার কেজিএফ এর এস্থেটিক্সটা ভালো লাগে। কিন্তু কেজিএফ এর এস্থেটিক্স কিন্তু নতুন নয়। কেজিএফ যেটা করতে পারছে, একটা সাকসেসফুল ককটেল তৈরি করতে পারছে। কেজিএফ এর যে আপনি লুকটা যদি দেখেন, কেজিএফ এর লুকটাকে আপনি দুভাগে ভাগ করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে ওল্ড যে ওয়েস্টার্ন সিনেমাগুলো আছে, এবং বাই দ্য এই কথাটা আমি বারবার করে বলেছি যে এখনকার আমরা যেসব বড় অ্যাকশন সিনেমা বা সুপার হিরো সিনেমা এই জাতীয় অ্যাকশন স্পেকটাকেল দেখি, সেখানকার বেশিরভাগ কিন্তু যে স্টিরিওটাইপ গুলো আছে বা যে বিষয়বস্তুগুলো, সেগুলো পুরনো ওয়েস্টার্ন সিনেমারই কিন্তু রিভ্যাম্পড ভার্সন। এই যে কেজিএফ এর যে মোটিভটা ছিল, আর লোন হিরোইন আর লার্জ এক্সপেন্সিভ ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু পুরনো ওয়েস্টার্ন সিনেমা থেকে ইন্সপায়ার্ড। আপনি যে কোনো পুরনো ওয়েস্টার্ন সিনেমা তুলে নিন, জন ওয়েনের পুরনো সিনেমা তুলে নিন, ক্লিন্ট ইস্টউডের প্রথম দিককার ওয়েস্টার্ন গুলো তুলে নিন, জন ফোর্ডের ডাইরেকশন করা সিনেমাগুলো তুলে নিন, একটা এক্সপেন্সিভ ব্যাকগ্রাউন্ডে একজন লোন হিরো মোটিভ নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, যেটা কেজিএফ এ ছিল, পুষ্পাতে ছিল, হয়তো খাদানেও আছে। এটা কিন্তু নতুন কিছু নয়, এবং কেজিএফ এই ওয়েস্টার্ন কনসেপ্টটার সাথে, এই লোন হিরো ইন আ লার্জ এক্সপেন্সিভ জিওগ্রাফিক্যাল লোকেশন, এটার সাথে কি মেশাচ্ছে, ফিল্ম নোয়ারের যে বিষয়টা আছে, যে ডার্ক অ্যাস্থেটিক্সটা আছে, সেটাকে মিশিয়ে দিচ্ছে। ফিল্ম নোয়ারে কি করা হয়, দুটো যে প্রাইমারি কালার সাদা এবং কালো, দুটোকে হাই কন্ট্রাস্টে ইউজ করা হয় টু ক্রিয়েট আ মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার। কেজিএফ এই দুটো বিষয়কে, এই ওয়েস্টার্ন এবং ফিল্ম নোয়ার দুটোকে কিন্তু খুব সুন্দর করে কম্বাইন করতে পারছে। কেজিএফ এর ক্রেডিট অবশ্যই আছে টু মেক দ্য ককটেল সাকসেসফুল, কিন্তু সেটাও কিন্তু অরিজিনাল নয়, কাঁচামাল অন্য জায়গা থেকেই এসছে। এবার খাদানকে আপনাদের যদি কপি বলতে হয়, তাহলে আপনাদেরকে দেখতে হবে যে এক্সিকিউশন লেভেলে কপি হচ্ছে কিনা, বা এক্সিকিউশন লেভেলে মিল আছে কিনা। এগুলো আমি যেটা বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক গুলো কেজিএফ, পুষ্পা, সালারের বহু বহু পেছনে যায়। আর আমি আরো একটা বলে শেষ করব, এই যে খাদানের আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, যে একজন জিওগ্রাফিক্যাল রিজিয়ানে একজন মেসাইহা ফিগার উঠে আসছে, অ্যান্ড হি ইজ দ্য প্রোটেক্টর, এটাও কিন্তু নতুন নয়, এবং এটাও কিন্তু পুরনো ওয়েস্টার্নেরই কনসেপ্ট। সেটা আপনি পুরনো হাইনুনে দেখে নিতে পারেন, গ্যারি কুপারের বা জন ওয়েনের ট্রু গ্রিটে দেখতে পারেন। ওখানেও কিন্তু দেখবেন যে একজন মার্শাল, হি ইজ প্রোটেক্টিং হিজ টাউন। এই যে স্টোরি ফ্রেমিং গুলো, যেটাও হয়তো খাদানে দেখতে পেতে চলেছি আমরা, এগুলো কিন্তু প্রত্যেকটাই পুরনো স্টোরি ফ্রেমিং, যেগুলো যেগুলো চেঞ্জ হতে 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 আসছে। একটা মাস কমার্শিয়াল সিনেমাতে নতুনত্ব কিছু হবে না, in terms of the story framework, in terms of the genre stereotypes, নতুন কিছু কিন্তু হওয়ার পসিবল না। যা হয়ে গেছে সেগুলো সেগুলো অনেক আগেই হয়ে গেছে, এবং আপনারা যে সিনেমাগুলোর কপি বলছেন, সেই সিনেমাগুলো এক্সিকিউশন লেভেলে অরিজিনাল। কেজিএফ বলুন, সালার বলুন, পুষ্পা বলুন, দে আর অরিজিনাল ইন দ্য এক্সিকিউশন। সেটাও কিন্তু অরিজিনাল কাঁচামাল দিয়ে কোনো সিনেমাই তৈরি নয়। তো আপনাদের খাদানকে দেখতে হবে যে খাদান সিনেমাটা এক্সিকিউশন লেভেলে, সেটা যদি ভবিষ্যতে টিজার আসবে, যখন ট্রেলার আসবে, যখন পুরো সিনেমা আসবে, যখন আমরা তখন দেখবো যে এক্সিকিউশন লেভেলে কপি হচ্ছে কিনা, বা এক্সিকিউশন লেভেলে মিল পাওয়া যাচ্ছে কিনা। এই যে এরা কপি কপি করছে অ্যাস্থেটিক্যালি, স্টোরি ফ্রেমিং ডিভাইস বা দেবকে জাগরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এগুলো প্রত্যেকটাই ফ্রেমওয়ার্ক, এবং এগুলো কোনোটাই কেজিএফ ইনভেন্ট করেন, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। এগুলো প্রত্যেকটাই পুরনো কনসেপ্ট, যেগুলো রিভ্যাম্প হয়ে 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 এক্সিকিউশনের মাধ্যমে নতুন হতে থাকছে। নতুন টেকনোলজি আসছে, মানে টেকনিক্যালি সফিস্টিকেটেড হচ্ছে, নতুন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বাট ইটস অল দ্য সেম।
তো যাই হোক, এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।